তোমাদের রচনায় কয় মার্ক? তোমাদের রচনায় হচ্ছে 20 মার্ক, তাই না? তোমাদের রচনায় হচ্ছে 20 মার্ক। তাহলে তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি যে ভাইয়া তুমি এই 20 মার্ক রচনার জন্য কত পৃষ্ঠা তুমি রচনা লিখবা? 20 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা, নাকি 40 পৃষ্ঠা? কিংবা তোমাকে যদি আমি প্রশ্ন করি যেহেতু 20 মার্ক অনেক গুরুত্বপূর্ণ, তো তুমি কয়টা রচনা মুখস্থ করবা? 5টা, 7টা, নাকি 10টা? পরীক্ষায় তোমাকে কমন পেতে হবে, কমন পেয়ে লিখতে হবে, তো তুমি কয়টা রচনা মুখস্থ করবা? তোমার কাছে কি প্রশ্নটা কঠিন হয়ে গেল? চলো আমরা তোমার এই কঠিন প্রশ্নটাকে সহজভাবে সমাধান করে দেই, এবং তোমরা থাম্বনেইলে যেটা দেখেছো যে কিভাবে মুখস্থ না করে আমরা 20 পৃষ্ঠা রচনা লিখতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করি, এবং রচনায় আমরা কিভাবে ফুল মার্ক পেতে পারি সেটা নিয়ে এখন আমরা আলোচনা করি। যেহেতু আমাদের রচনা হচ্ছে 20 মার্ক, তাই এটা কিন্তু আমাদের অবহেলা করলে হবে না, হেলায় ফেলায় দেখলে হবে না। 20 মার্ক মানে অনেক মার্ক। এটাকে আমাদের কিভাবে এই 20 মার্কের থেকে সর্বনিম্নের জন্য 18 মার্ক তোলা যায় সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি যে কিভাবে আমরা এই 20 মার্কের রচনা মুখস্থ না করেই অনেক লিখতে পারি এবং খুব ভালোভাবে লিখতে পারি এবং পরীক্ষায় ভালো একটা মার্ক পেতে পারি। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে টপার্স ডেনসিটিতে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি ইয়ার ভাইয়া তোমাদের। তো দেখো আমরা আজকে কি বিষয়ে কথা বলতেছিলাম যে রচনা কিভাবে আমরা মুখস্থ না করেই 20 পৃষ্ঠা লিখতে পারি। ঠিক আছে, তো আমরা প্রথমে আস্তে আস্তে এটা বিষয়ে যাব, কিন্তু প্রথমে আমি তোমাদের বলেছি যে মুখস্থ না করে। তো তোমাকে কি আমি একবারও বলেছি যে তুমি পড়বা না? তোমাকে আমি কি বলেছি ফার্স্ট পয়েন্টে? দেখো একটু খাতা কলম নিয়ে বসো, আমি যেগুলো বলি সেগুলো একটু নোট করো। দেখো মুখস্থ না করে, আমি তোমাকে প্রথমে কি বলছি যে মুখস্থ না করে, কিন্তু তোমাকে আমি কি একবার বলছি যে তুমি পড়বা না? তোমাকে কি আমি একবার এটা নিষেধ করছি? মুখস্থ না করে, কিন্তু পড়তে কিন্তু হবে, পড়তে হবে। ঠিক আছে, তুমি মুখস্থ না করো সমস্যা নেই, কারণ আমরা রচনা অনেক বড় বড় হয়, তোমার মুখস্থ করার দরকার নেই, কিন্তু পড়তে তো তোমাকে হবে। তুমি না পড়লে ওই রচনা বিষয়ে জানবা কিভাবে? তুমি যদি না পড়ো রচনা বিষয়ে তুমি জানতে পারবা না। এখন মনে করো রচনা আসছে হচ্ছে তোমার, মনে করো যে আব্বুর নানার বাড়ি, তোমার বাবার নানার বাড়ি রচনা আসছে যে তোমার বাবার নানার বাড়ি। তুমি কোনোদিন তোমার বাবার নানার বাড়ি যাওইনি, তুমি গেছো তোমার নানার বাড়ি। এখন তোমার বাবার নানারা ছিল মনে করো যে অনেক ধনী লোক, আর তোমার নানারা ধরো যে কিছুটা গরিব লোক বা মধ্যবিত্ত ফ্যামিলি। তো তুমি যদি এখন রচনায় তোমার নানার বাড়ি দিয়ে দাও, এই মধ্যবিত্ত ফ্যামিলির একটা গল্প তুমি দিয়ে দাও, এটা কি সত্য হবে? সত্য হবে না কিন্তু। কিংবা তুমি নানার বাড়ির জায়গায় যদি তোমার খালার বাড়ি দিয়ে দাও, রচনা আসছে তোমার বাবার নানার বাড়ি, সেটা কি সম্ভব হবে? হবে না, তার মানে উলট পালট হয়ে যাবে। অর্থাৎ তোমাকে এই রচনা যেটা তোমাকে আসছে পরীক্ষায় সেটা সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। ধারণাই যদি তোমার না থাকে তাহলে তুমি রচনা লিখবা কিভাবে? তোমার যদি সেই রচনা সম্পর্কে ধারণা না থাকে যে এই রচনায় কি সম্পর্কে বলা হয়েছে, এই রচনার মধ্যে কি কি প্যারা আছে, এগুলো যদি তোমার না জানা থাকে তাহলে তুমি রচনা লিখতে পারবে না। এই জন্য তুমি যদি মুখস্থ নাও করো, বা আমি তোমাকে বলতেছি মুখস্থ করা লাগবে না, অনেক কিছু আছে যেটা তোমার একটু কনসিডার করে চলতে হবে। তুমি যদি এইটা মুখস্থ করতে যাও তোমার অনেক সময় ব্যয় হয়ে যাবে। এখন তোমাকে থিঙ্কিং বাড়াতে হবে, ঠিক আছে, চিন্তা শক্তি বাড়াতে হবে, নিজের বুদ্ধিমত্তা বাড়াতে হবে, নিজের সৃজনশীলতা বাড়াতে হবে। তো মুখস্থ না করে পড়তে হবে। তুমি পড়বা, রচনা পড়বা, কয়েকবার পড়বা, ঠিক আছে, একটা রচনা কয়েকবার পড়বা। রচনা কয়েকবার পড়ার পরে তুমি বুঝতে পারবা যে ওই রচনায় কি কি আছে, কি বিষয়ে কথা বলছে। এটা করার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই রচনা পড়তে হবে। তাহলে মুখস্থ করবো না, কিন্তু অবশ্যই কি করব? পড়বো। এরপরে হচ্ছে রচনা, এটা হচ্ছে পড়তে হবে, কিন্তু দুইটা জিনিস আছে যেটা তোমাকে মুখস্থ করতে বলবো। কি মুখস্থ করবেন ভাইয়া? একটা হচ্ছে রচনার প্যারা বা পয়েন্ট, রচনার প্যারা বা পয়েন্ট, এইটা তোমাকে অবশ্যই আমি বলবো মুখস্থ করো বা মনে রাখো। রচনার প্যারা, যে একটা রচনায় কি কি প্যারা হতে পারে সেই প্যারাগুলো অবশ্যই তোমাকে কি করতে হবে? মনে রাখতে হবে যে এই রচনায় এই এই প্যারা হতে পারে। ঠিক আছে, রচনার প্যারাটা মনে রাখতে হবে। যখন তোমার রচনার প্যারা মনে থাকবে তখনই তুমি ওই প্যারা সম্পর্কে আস্তে আস্তে লিখতে পারবো। ওই প্যারায় কি কি বলতে পারবা সেটা তুমি লিখতে পারবা, যে ওই প্যারায় কি কি বলা যায়, ওই প্যারার আন্ডারে কি কি লেখা যায়, এটা তুমি কিন্তু পারবা। কিন্তু তুমি যদি এখন প্যারার নামই না জানো, পয়েন্টের নামই না জানো, তাহলে তুমি রচনা লিখবা কিভাবে? তুমি যত পয়েন্টের নাম জানবা তত তুমি রচনা লিখতে পারবা, যত বেশি পয়েন্টের নাম জানবা তত তুমি রচনা লিখতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের রচনার প্যারা বা পয়েন্ট কিন্তু মুখস্থ রাখতে হবে, যে কয়টা সম্ভব। হয়তো মনে করেন যে প্রত্যেক রচনায় মুখস্থ এমনি হয়ে যাবে, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস মুখস্থ করা লাগবে, সেটা হচ্ছে সামান্য কিছু উক্তি, কিছু উক্তি বা কোট। ঠিক আছে, উক্তি মানে বিখ্যাত ধরো যে বিজ্ঞানী কিংবা লেখকদের উক্তি। ঠিক আছে, সবসময় যে লেখকদের উক্তি এমন না, কোনো বিজ্ঞানের উক্তি, যেরকম মনে করো নিউটন সাহেব, গ্যালিলিও সাহেব। ঠিক আছে, এরকম বিজ্ঞানের যখন আমাদের মনে করো যে আসবে যে আমাদের জীবনে বিজ্ঞান, আমাদের জীবনে যখন বিজ্ঞান আসবে তখন আমরা বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানীর উক্তি দিব।
তো আমরা তাহলে কয়টা মানে উক্তি মুখস্থ করব? যে আমাদের রচনা তো অনেকগুলো, যদি আমি 10টা রচনা পড়ি তাহলে কি 10টা রচনার জন্য প্রত্যেক রচনার জন্য 15-20টা করে উক্তি মুখস্থ করব? 10টা 15টা 20টা করে উক্তি মুখস্থ করব? তাহলে কিন্তু তোমাকে আমি রচনাই মুখস্থ করতে বলতাম। তুমি যদি প্রত্যেক রচনার জন্য 15 থেকে 20টা করে উক্তি মুখস্থ করতে পারতা, তাহলে তো তোমাকে আমি বলতাম তুমি রচনাই মুখস্থ করো। এত উক্তি মনে রাখার আর কি দরকার, তুমি ফুল রচনাই মুখস্থ করো, এত উক্তি মনে রাখার দরকার নাই। প্রত্যেক রচনার জন্য তুমি 2 থেকে 3টা উক্তি মনে রাখবা, 2 থেকে 3টা উক্তি প্রত্যেক রচনার জন্য। এটা কয়টা? প্রত্যেক রচনার জন্য তুমি 2 থেকে 3টা উক্তি মনে রাখবা। উক্তি কোথায় ব্যবহার করা হয়? মনে করো যে রচনা, এটা রচনা তুমি তাকে হেডিং দিলা, দিয়ে টান দিলা, তারপর তুমি মনে করো ভূমিকা শুরু করলা, এখানে শুরু করলাম ভূমিকা, ঠিক আছে, এখানে মনে করো ভূমিকা শুরু করলাম। তো ভূমিকা শুরু করার আগে প্রথমে তুমি এই রচনা সম্পর্কে একটা লাইন সংজ্ঞা দিয়ে দিবা, ঠিক আছে? কি করবা? এক লাইন মনে করো যে সংজ্ঞা দিয়ে দিবা। সংজ্ঞা দেওয়ার পরে তুমি কোনো একটা লেখকের অথবা বিজ্ঞানের ওই রচনা সম্পর্কিত কোনো একটা লেখকের অথবা বিজ্ঞানের ওই রচনা সম্পর্কিত উক্তি লিখবা। এখানে মনে করো যে উক্তি লিখবা, এখানে উক্তি লিখবা, তারপরে এখানে লিখে দিবা যে অমুক বিজ্ঞানী, এখানে লিখে দিবা যে অমুক বিজ্ঞানী বা অমুক লেখক। তারপরে এই উক্তি সম্পর্কে একটু বিশ্লেষণ করবা, ভূমিকা তোমার শেষ, ঠিক আছে? এই যেহেতু উক্তিটাই রচনা সম্পর্কিত, তাহলে ভূমিকা তোমার এখানে শেষ, যে তুমি এই রচনার ভূমিকা বা শুরু তুমি করে ফেলেছো, যে এই রচনা কি সম্পর্কে সেটা তুমি শুরুতেই বলে ফেলেছো, ঠিক আছে? তারপরে তুমি আস্তে আস্তে আরেক প্যারাগুলো লিখতে থাকবে, ঠিক আছে? এরপর গিয়ে আরেকটা প্যারায় মনে করো যে কোন একটা প্যারায় তুমি মনে হলো যে এইটা উক্তি দেওয়া যায়, সেখানে একটা উক্তি দিবা, ঠিক আছে? এইভাবে আর 2টা প্যারা এমন করে উক্তি দিবা। মোট 3টা প্যারা একটু উক্তি দিলেই এনাফ। 3টা প্যারাতে 2 থেকে 3টা প্যারায় তুমি উক্তি দিবা, ঠিক আছে? উক্তি দিয়ে ওইটা বিশ্লেষণ করবা। তাহলে যদি তুমি উক্তি দাও, স্যারের চোখে এটা মনে করো যে ভাববে যে এই ছেলে তো অনেক ভালো, কিংবা এই মেয়ে তো অনেক ভালো, এই উক্তি দিয়েছে, উক্তি দিয়ে লিখেছে, তো এটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? ওইটা কি হয়? দেখতে সুন্দর লাগে। আমাদের এইসব ছোট ছোট বিষয়ের প্রতি নজর যায় বেশি, স্যারদের নজর যায় বেশি, ঠিক আছে? তো কি করবা? উক্তি দিবা। প্রত্যেক রচনায় 2 থেকে 3টা। তো তুমি যদি মনে করো যে 10টা রচনা মুখস্থ করবা, তো সেক্ষেত্রে তোমার 20 থেকে 25টা উক্তি মুখস্থ করলেই হবে। উক্তি মুখস্থ করা কোনো কঠিন কিছু না, 20 থেকে 25টা উক্তি তোমার মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? এগুলো 20 থেকে 25টা কিন্তু কঠিন কিছু না। না হয় তুমি যদি না পারো 20টাই মুখস্থ রেখো, 10টা রচনার জন্য 20টা, ঠিক আছে? এরপরে তুমি করবা হচ্ছে উক্তি মুখস্থ করলা, প্যারা মুখস্থ করলা। এরপর তোমাকে রচনাটা সুন্দরভাবে সাজাতে হবে। কি করতে হবে? রচনাটা সুন্দরভাবে সাজাতে হবে। স্যারের চোখে তোমার রচনাটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে, তাহলে তোমার মার্ক তুমি বেশি পাও। তো এই জন্য তোমাকে কি করতে হবে? তুমি 2 ধরনের কালি ব্যবহার করবা, তুমি 2 ধরনের কলমের কালি ব্যবহার করবা বা কলম ব্যবহার করবা, 2 ধরনের কালারের। একটা হচ্ছে লাল বলতেছি মানে নীল আর হচ্ছে সবুজ, নীল আর কি সবুজ। এই নীল আর সবুজ কলম ব্যবহার করবা, ঠিক আছে? নীল আর সবুজ কালারের কলম ব্যবহার করবা। এই নীল আর সবুজ কালারের কলম তুমি কি করবা? এই যেমন করো যে প্রথমে রচনার নামটা দিবা এই নীল অথবা সবুজ কালি দিয়ে, তারপরে এই যে ভূমিকা, তারপর ভূমিকার নিচে টান, এইগুলো দিবা। মনে করো যে একটা নীল কালি দিয়ে লিখবা, একটা মনে করো যে তুমি লেখছো হচ্ছে সবুজ কালি দিয়ে সাপোজ, কিংবা লেখছো তুমি নীল কালি দিয়ে, সবুজ কালি দিয়ে তুমি নিচে বর্ডার দিলা, অথবা তুমি সবুজ কালি দিয়ে লেখছো, নীল কালি দিয়ে নিচে বর্ডার দিলা, এইভাবে লিখবা, ঠিক আছে? নীল এবং সবুজ কলম ব্যবহার করবা। আর লিখবা হচ্ছে কালো কলম দিয়ে। তাহলে তোমার খাতা দেখতে সুন্দর হবে। বুঝা গেল? তোমার খাতা দেখতে কি হবে? সুন্দর হবে। ওইটা ফুটে উঠবে যে ও এইটা হচ্ছে একটা প্যারা, ঠিক আছে? এইখান থেকে একটা পয়েন্ট শুরু হয়েছে, ঠিক আছে? এটা হেডিং, এটা তোমার দেখতে সুন্দর লাগবে। এই জন্য তুমি নীল আর সবুজ কলম ব্যবহার করবা, বুঝতে পারছো? এরপরে হচ্ছে তুমি চেষ্টা করবা মনে করো যে 15 প্লাস পয়েন্ট লেখার জন্য। সর্বনিম্ন হচ্ছে 10টি, সর্বনিম্ন 10টি সর্বনিম্ন পয়েন্ট, ঠিক আছে? তাহলে সর্বনিম্ন কয়টি? 10টি। এবং চেষ্টা করবা 15 প্লাস পয়েন্ট লেখার জন্য, ঠিক আছে? 15 প্লাস পয়েন্ট, 15 প্লাস প্যারা লেখার জন্য, 15টার বেশি প্যারা। যেহেতু 20 মার্ক, আমি বারবার বলছি 20 মার্ক, এটা অনেক মার্ক, কিন্তু এটা অনেক মার্ক। পুরো মনে করো যে বইয়ের 5 ভাগের 1 মার্ক, 1 ভাগ তোমার এইটাতেই, 5 ভাগের 1 ভাগ তোমার এইখানেই। তাহলে তোমাকে সেভাবে লিখতে হবে। এই জন্য তুমি চেষ্টা করবা একটু ভালোভাবে প্রেজেন্টেশন করার। তোমাকে 2টা জিনিস দেখো, তুমি যদি ভালো মার্ক পেতে চাও 2টা জিনিসের প্রতি তোমার খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ালিটি মানে কি? কত সুন্দরভাবে তুমি প্রেজেন্টেশন করতেছো, কত সুন্দরভাবে তুমি লিখতেছো। আর একটা হচ্ছে কোয়ান্টিটি, মানে তুমি কত লিখতেছো। তো এই জন্য বলতেছি তুমি চেষ্টা করবা মিনিমাম 15 প্লাস লেখার, ঠিক আছে? এই যে তুমি নীল সবুজ ব্যবহার করলা, এটা দ্বারা তুমি কোয়ালিটি ইনশিওর করলা, তুমি কোয়ালিটি বাড়ালা।
আর এই যে তুমি যখন 15 প্লাস পয়েন্ট লিখবা তখন তুমি কোয়ান্টিটি বাড়াচ্ছ, মানে পরিমাণ বাড়াচ্ছ, লেখার পরিমাণ, বুঝা গেল? তো তুমি 15 প্লাস পয়েন্ট লেখার চেষ্টা করবা এবং প্রতি প্যারা 10 থেকে 12 লাইন, প্রতি প্যারা কয় লাইন লিখবা? 10 থেকে 12 লাইন লেখার চেষ্টা করবা। প্রতি প্যারা 10 থেকে 12 লাইন লেখার চেষ্টা করবা, 8 লাইনের কম লিখবা না। প্রতি প্যারা 10 থেকে 12 লাইন লিখবা, 8 লাইনের কম লিখবা না। প্রতি প্যারা সর্বনিম্ন 8 লাইন লেখার চেষ্টা করবা প্রত্যেক প্যারা, ঠিক আছে? তাহলে কি বলছে? প্রত্যেক প্যারা সর্বনিম্ন 8 লাইন লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার প্রত্যেক পেজে, এই যে একটা পেজ, এই একটা পেজে কয় লাইন লিখবা? তোমরা অনেকে আছে মানে পেজ বাড়ানোর জন্য লেখো বড় করে লেখো, আর মনে করো প্রত্যেক লাইনে সর্বোচ্চ তোমার 4টা শব্দ হয়, এই একটা লাইনে এরকম 4টা শব্দ হয়, ঠিক আছে? আবার এইরকম এই লাইনও দাও, মনে করো যে 6 থেকে 7টা লাইন দাও একটা পেজে, একটা ফুল পেজে ধরো যে 6 থেকে 7টা লাইন এইভাবে ফাঁকা ফাঁকা করে লেখো। এইভাবে যারা লেখো এইভাবে লিখবা না, অবশ্যই এইভাবে লিখবা না। সর্বনিম্ন প্রতি পেজে প্রতি পৃষ্ঠায় 10 লাইন সর্বনিম্ন, প্রতি পৃষ্ঠায় সর্বনিম্ন 10 লাইন, এটা কিন্তু সর্বনিম্ন। তুমি যদি চাও 13-14 লাইনও লিখতে পারো, কিন্তু 10 লাইন সর্বনিম্ন লিখবা প্রতি পৃষ্ঠায়। তুমি চাইলে 12 থেকে 14 লাইনও লিখতে পারো। আর যাদের হাতের লেখা একটু বড়, তোমরা চেষ্টা করো মাঝারি ধরনের হাতের লেখা লেখার জন্য, যেহেতু এখন তুমি বড় হচ্ছ, তো 10ম শ্রেণীতে উঠে গেছো বা এসএসসি পর্যায়ে তুমি চলে আসছো, তো হাতের লেখা মাঝারি ধরনের করবা, একদম ছোটও না একদম বড়ও না, ঠিক আছে? তাহলে দেখতে কি হবে? সুন্দর হবে। তুমি এখন থেকে চেষ্টা করো, হাতের লেখা অনেক ভাবে পরিবর্তন করা যায়, হাতের লেখার স্পিড বাড়ানো, হাতের লেখা সুন্দর করা, হাতের লেখা বড় ছোট করা, এই ধরনের এখন থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে প্রতি পৃষ্ঠায় 10 লাইন লিখবা, ক্লিয়ার? এবার হচ্ছে মনে করো তুমি প্রত্যেক পেজে 10 লাইন লিখলা, আর মনে করো তুমি 15টা প্যারা দিলা, তাহলে কিন্তু তোমার প্রায় 150 লাইন হয়ে গেল। এবং যদি প্রত্যেক লাইনে তোমার 5টা করে শব্দ থাকে, প্রায় 650 তোমার একটা রচনা হয়ে গেছে। একটা রচনায় তুমি প্রায় 650 শব্দ কিন্তু লিখে ফেলছো, ঠিক আছে? এবার তোমার কোয়ালিটি এইখানে বাড়াইছো, কোয়ান্টিটি এইখানে বাড়াইছো, মানে পরিমাণ বাড়াইছো। এবার তুমি আবার কোয়ালিটি বাড়াবা। কি করবা? একটা জিনিস তোমাকে ইম্পর্টেন্ট দেখতে হবে, সেটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে, সেটা হচ্ছে ভূমিকা আর হচ্ছে উপসংহার। ভূমিকার কি? উপসংহার। ওই যে তোমার দুইটা কথা আছে যে গোড়ায় গলত, ঠিক আছে? গোড়ায় গলত মানে শুরুতেই ভুল, অথবা বিসমিল্লাহ গলত মানে শুরুতেই ভুল, যেটাকে বলে গোড়ায় গলত মানে শুরুতেই ভুল করা যাবে না। শুরুটা অনেক সুন্দর হতে হবে, ভূমিকাটা অনেক সুন্দর হতে হবে, শুরুটা অনেক সুন্দর হতে হবে। আর একটা হচ্ছে উপসংহার। ওই যে একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। তাহলে শেষটাও ভালো করতে হবে, শুরুটা এবং শেষটা অনেক সুন্দর সুন্দর কথা দিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন করবা। একটা হচ্ছে ভূমিকা আর একটা হচ্ছে উপসংহার। এই ভূমিকার উপসংহারটা সুন্দরভাবে প্রেজেন্ট করবা, ঠিক আছে? যেন প্রেজেন্টেশনটা তোমার ভালো হয়। এই ভূমিকার উপসংহারের, ভূমিকা এবং উপসংহার ভালো হলে তোমার রচনা সম্পূর্ণটা দেখতে তোমার কাছে মনে হবে যে অনেক ভালো, ঠিক আছে? এরপরে হচ্ছে কিছু জিনিস করা যাবে না, এক হচ্ছে কাটাকাটি করা যাবে না। মনে করো অনেকে আছে যে এরকম ভাবে কাটাকাটি করো, এরকম না। তোমার একটা জিনিস ভুল হয়েছে, একটা লাইন সিম্পল এভাবে দিবা। তো মনে করো যে আমার লিখতে গিয়ে মনে করো আমির লিখছি, আমার লিখতে তুমি সিম্পল হালকা করে খালি এরকম কাটা দিবা, শেষ। এর বেশি কিচ্ছু না, কাটাকাটি করবা না। আর একটা হচ্ছে উল্টাপাল্টা কিছু লিখবা না। অনেকে আছে মনে করো যে লেখার ভিতর গান সহ অনেক কিছু লিখে দিয়ে আসো, ঠিক আছে? এরকম কিছু করবা না। আর আরেকটা হচ্ছে একই জিনিস বারবার লিখবা না, একই জিনিস বা একই কথা বারবার প্রতি প্যারা লিখবা না। অনেকে আছে একই কথা, যে গাছের পাতা সবুজের মতো লিখতেই থাকে, একই জিনিস বারবার প্রত্যেক প্যারা লেখে। এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা করলে দেখতে খারাপ দেখায়, ঠিক আছে? এখন আসি যে ভাইয়া তাহলে কয় পেজ লিখবো আমরা? তাহলে লিখবো কয় পেজ? 30 পেজ নাকি 40 পেজ? দেখো তোমাকে আমি কি বলছি, যে প্রতি প্যারা 10 থেকে 12 লাইন লিখবা প্রত্যেক প্যারা, এবং সর্বনিম্ন 8 লাইন লেখার চেষ্টা করবা, এবং চেষ্টা করবা 15 প্লাস পয়েন্ট লেখার জন্য। কয় পয়েন্ট? 15 পয়েন্ট লেখার জন্য। তাহলে মনে করছো যদি তুমি এক পয়েন্টে 10 থেকে 12 লাইন লেখো, তুমি যদি 15টা পয়েন্ট লেখার চেষ্টা করো, তাহলে কিন্তু 15 পেজ হচ্ছে তোমার। কয় পেজ হচ্ছে? 15 পেজ হচ্ছে। তাহলে তুমি চেষ্টা করবা একদম স্ট্যান্ডার্ড হচ্ছে 12 থেকে 20 পৃষ্ঠা,
12 থেকে 20 পৃষ্ঠা লিখলে এনাফ, এর বেশি দরকার নেই, এর বেশি দরকার নেই। 12 থেকে 20 পৃষ্ঠা ইজ এনাফ এন্ড এনাফ। অনেকে আছে 8 পেজ 9 পেজও লেখো, ঠিক আছে, 7-8 পেজও লেখে, তারাও মার্ক পায়। তবে তুমি যদি চাও যে আমি ফুল মার্ক পাবো, সর্বনিম্ন লিখবা 12 পেজ এবং 20 পৃষ্ঠার মধ্যে রাখবা, এর বেশি লেখার দরকার নেই। অনেক সময় তুমি অতিরিক্ত করতে গিয়ে স্যারকে বিরক্ত ফেলে দাও। এখন যদি তুমি একটা রচনা লেখো, মনে করো যে 50 পৃষ্ঠা, 40-50 পৃষ্ঠা, স্যার তখন বিরক্ত হয়ে যায়, ঠিক আছে, কারণ এত তো লেখার আসলেই প্রয়োজন নেই। তোমাকে মনে করো 500 শব্দের মধ্যে লিখলে এনাফ, 500 শব্দের মধ্যে লিখলে এনাফ 20 মার্কের জন্য, ঠিক আছে। তাহলে তুমি 12 থেকে 20 পৃষ্ঠার মধ্যে লিখবা, এটা তোমার জন্য এনাফ। 12 থেকে কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। তুমি যদি 12 থেকে 20 পৃষ্ঠা রচনা লেখো, এটা এনাফ। সর্বনিম্ন চেষ্টা করবা 10 পৃষ্ঠা, সর্বনিম্ন 10 পৃষ্ঠা, এরকম লিখবা না, ঠিক আছে। সর্বনিম্ন চেষ্টা করবা যে 10 পৃষ্ঠা আমি লিখবো, এরকম লিখবা না। এইভাবে মানে তোমার দুইটা জিনিস ঠিক রাখতে হবে, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি, মানে পরিমাণ এবং সৌন্দর্য, ঠিক আছে। পরিমাণ এবং গুণগত মান, তোমার গুণগত মান মানে কোয়ালিটি ঠিক রাখতে হবে এবং পরিমাণ অর্থাৎ কোয়ান্টিটিও ঠিক রাখতে হবে। একজন মনে করো 30 পৃষ্ঠা লেখছে, 30 পৃষ্ঠা লেখছে কিন্তু লেখার ধরন ভালো না, এলোমেলো করে লেখছে, ও মার্ক পাইছে মনে করো যে 12 থেকে 13। আর একজন রচনা লিখছে 12 পৃষ্ঠা, একজন রচনা লিখছে 12 পৃষ্ঠা কিন্তু সুন্দরভাবে গুছায়া লিখছে, ও মার্ক পেল 18। 12 পৃষ্ঠা লিখে 18 মার্ক পাইছে, আর একজন 30 পৃষ্ঠা লিখে 12 মার্ক পাইছে। তাহলে কারটা ভালো? যে এই যে 12 পৃষ্ঠা লিখে সুন্দরভাবে লিখছে। তার মানে আমাদের দুইটা জিনিস ঠিক রাখতে হবে, কোয়ান্টিটি মানে পরিমাণও ঠিক রাখতে হবে এবং মোস্টলি কোয়ালিটিটা ঠিক রাখতেই হবে। তোমার কোয়ান্টিটি কম হোক কিন্তু কোয়ালিটি কম হওয়া যাবে না, কোয়ালিটি কোনোভাবেই কম হওয়া যাবে না, কোয়ালিটিও ঠিক রাখতে হবে, কোয়ান্টিটিও মানে গুণগত মান সুন্দর হওয়া লাগবে। আর কোয়ালিটি মানে কোয়ান্টিটি পরিমাণ একটু কম হোক তাতে সমস্যা নেই, কিন্তু কোয়ালিটি ভালো হতে হবে। এমন না যে তুমি বেশি লিখবা মানে বেশি মার্ক পাবা, লেখার মধ্যে সৌন্দর্য থাকতে হবে। মনে করো যে এইখানে একটা প্যারা দিছো, একটা প্যারা মনে করো যে এখানে লেখা শেষ, তো চেষ্টা করবো মাঝে একটু ফাঁকা জায়গা রাখার জন্য, অন্তত মাঝে 2 থেকে 3 লাইন যেন লেখা যায়, এরকম ফাঁকা জায়গা থাকবে। তারপর তুমি আরেকটা 2 লাইন সর্বনিম্ন, এক প্যারা থেকে আরেক প্যারা লেখার মাঝে সর্বনিম্ন 2 লাইনের গ্যাপ দিবা, একটা 2 লাইনের গ্যাপ দিয়ে আরেকটা লেখা শুরু করবা। এখন একটা এই জায়গায় লেখা শেষ, আবার আরেকটা এই জায়গায় লেখা শুরু করে দিলাম আরেকটা প্যারা, তাহলে লেখা মনে করো যে ফাঁকা ফাঁকা হয় না, লেখা অতটা সুন্দর হয় না। তো মাঝে মাঝে প্যারার মাঝে মাঝে একটু ফাঁকা দিয়ে লেখার চেষ্টা করবো, বেশি ফাঁকাও দেওয়া যাবে না, আবার একদম সাথে থেকেও শুরু করা যাবে না, ঠিক আছে। তো রচনার এই যে তুমি মনে করো যে এই যে রচনা প্রত্যেক প্যারায় 15 পয়েন্ট যে লেখা, 15+ পয়েন্ট লেখা, এটা তোমরা বলবা যে ভাইয়া এটা তো অনেক কঠিন বিষয়, এটা হচ্ছে তাহলে তো মুখস্থ করাই হয়ে গেল রচনা, তাহলে তো মুখস্থ করাই হয়ে গেল। না, মুখস্থ করা না। দেখো আমি যদি তোমাকে বলি, মনে করো যে আমি একটা রচনা তোমাকে আমি এখনই উদাহরণ দিয়ে দিই। মনে করো যে আমাদের জীবনে বিজ্ঞান, আমি কিন্তু এটা অনেক দিন আগে পড়ছি, ঠিক আছে, কবে পড়ছি আমার মনে নেই। ধরো যে আমাদের জীবনে বিজ্ঞান, আমাদের জীবনে বিজ্ঞান, আমাদের জীবনে বিজ্ঞান, এই একটা রচনা আছে তোমাদের, ঠিক আছে, আমাদের জীবনে বিজ্ঞান। এখন এই রচনা আমি তোমাকে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 10টার উপরে পয়েন্ট লিখে দিতে পারবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক পর্যন্ত পড়া নেই আমার। মনে করো যে প্রথম হচ্ছে ভূমিকা, তারপরে ভূমিকা দিলাম, এরপর কি দেওয়া যায়? বিজ্ঞানের অগ্রযাত্রা, ভূমিকা মানে আসলে আমাদের জীবনে বিজ্ঞান, এই বিজ্ঞানটা কি, ঠিক আছে, এই বিষয়ে লিখলাম। তারপর বিজ্ঞানের অগ্রযাত্রা মানে বিজ্ঞান কিভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিভাবে উন্নত হচ্ছে বিজ্ঞান। তারপরে মনে করো আমি দিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানে আমাদের দৈনন্দিন মনে করো জীবনে আমরা কি কি কাজে বিজ্ঞান ব্যবহার করি, ঠিক আছে, এটা। তারপরে 3টা প্যারা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তারপরে 4 নম্বর দিলাম মনে করো যে বিজ্ঞানের উপকারিতা, বিজ্ঞানের উপকারিতা 4টা হয়ে গেল। 5 নম্বরে আমি এই বিজ্ঞানের উপকারিতা থেকে আমি 5টা লিখতে পারবো, কিরকম? মনে করো যে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান, তারপরে 6 দিব হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, তারপরে 7 নম্বর দেবো আমি তোমাকে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান। দেখছো আমি কিন্তু এভাবে আস্তে আস্তে বাড়াতে পারতেছি, যে শিক্ষা, চিকিৎসা, তারপর হচ্ছে কৃষি, এভাবে আমি বাড়াতে পারবো। তারপরে আবার মনে করো আমি তোমাকে বললাম যে হচ্ছে বিজ্ঞানের অপকারিতা, এখান থেকে আমি এই বিজ্ঞানের অপকারিতা মনে করো যে পানি দূষণে বিজ্ঞান, ঠিক আছে, তারপর মনে করো যে বায়ু দূষণে বিজ্ঞান, তারপরে হচ্ছে মাটি দূষণে বিজ্ঞান, ঠিক আছে, এরকম আমি দিতে পারবো। তারপরে আমি আবার মনে করো যে লাস্টেই চলে গেলাম, ঠিক আছে, আমি এখানে ধরো যে বিজ্ঞানের পরিমিত ব্যবহার, মনে করো আমি দিলাম হচ্ছে বিজ্ঞানের
পরিমিত ব্যবহার, পরিমিত ব্যবহার। আমি এরকম দিলাম যে বিজ্ঞানের পরিমিত ব্যবহার, মানে আমি কিন্তু দেখছো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো পয়েন্ট লিখলাম, এরপরে আমি আবার দিতে পারবো। ধরো লাস্ট টাইম দিলাম যে উপসংহার, তাহলে এখানে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 13টা লিখে ফেললাম। 13টা আমি কিন্তু সেই কবে পড়ছি আমার মনে নেই, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে চিন্তা করে যে এইগুলো লেখা যাবে আমি কিন্তু বলে দিতে পারলাম। তাহলে তোমাকে আগে জানতে হবে যে এই রচনার মধ্যে কি কি আছে, এই রচনার মধ্যে কি কি আছে সেটা তুমি যখন জানবা তখন তুমি সহজেই লিখে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে তোমাকে যে রচনা তুমি পড়বা, যে রচনা তুমি পড়বা সেই রচনা সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে যে এই রচনায় এই বিষয়গুলো আছে, এই পয়েন্টগুলো আছে। যখন তুমি সম্পূর্ণ ধারণা রাখবা, সুন্দরভাবে লেখার চেষ্টা করবা, আমি যেভাবে দেখালাম যে ওইভাবে পড়বা এবং ওইভাবে লিখবা, তাহলে তুমি মনে করো 20-এর মধ্যে 18 পাবাই। তুমি যদি 12 থেকে 13 পৃষ্ঠাও লেখো, 20-এর মধ্যে তুমি 18 পাবা। চেষ্টা করবা 15 প্লাস লেখার জন্য, 15 থেকে 20 পৃষ্ঠার মধ্যে লেখার জন্য। স্ট্যান্ডার্ড হচ্ছে 12 থেকে 20 পৃষ্ঠা, এটা তুমি কম লেখার চেষ্টা করবা না, সর্বনিম্ন চেষ্টা করবো যে 12 পৃষ্ঠা লেখার জন্য। ঠিক আছে, আর কি করবা, এখন তুমি মনে করো হাতের লেখার স্পিড কম, হাতের লেখার স্পিড কিভাবে বাড়াতে হয় সেটা কিন্তু তোমাকে ভিডিও দেওয়া আছে, বা অনলাইনে অনেক ভিডিও পাবা, ইউটিউবে অনেক ভিডিও পাবা। হাতের লেখার স্পিড বাড়াও, হাতের লেখা সুন্দর করো, দুইটা জিনিস। কোয়ালিটিও মেনটেন করতে হবে, কোয়ান্টিটিও মেনটেন করতে হবে আমাদের লেখার ক্ষেত্রে। ঠিক আছে, তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার অন্যদিন অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।